প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার সোশ্যাল মিডিয়াতে। আর আমার সোশ্যাল মিডিয়াতে আজকের অতিথি একজন রাজনীতিবিদ, ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক। ঠিক বলেছি তো? জি। রাজনীতি করেন। আমরা রাজনীতি করেন এমন একজন মানুষকে তার সোশ্যাল মিডিয়াতে কিভাবে রাজনীতিকে ছড়িয়ে দেন এবং সোশ্যাল মিডিয়া কিভাবে রাজনীতি হেল্প করে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে উনি কি কি বিষয় মাথায় রাখেন সেই বিষয়গুলো নিয়ে গল্প করব। কেমন আছেন মেয়ে আপা? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। রাজনীতিতে সোশ্যাল মিডিয়া কবে থেকে আপনি রাজনীতির বিষয়গুলোকে সংযুক্ত করার চেষ্টা করলেন? যখন থেকে সোশ্যাল মিডিয়া আসলো, তখন থেকে চিন্তা করছি, যেহেতু ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশে আমাদের কি করা উচিত। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে তৈরি করেছেন। ও আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক এবং সচেতন নাগরিক, আমাদের উচিত আমি মনে করি ফেসবুক এমন একটা দুনিয়া, সোশ্যাল মিডিয়া এমন একটা দুনিয়া, যেই দুনিয়াতে আমাদেরও এই নতুন প্রজন্মের আমাদেরও যদি আমরা যারা আসলে নেতৃত্ব দিতে চান, নেতৃত্ব নিয়ে কাজ করতে চান, তাদেরও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া দরকার আছে। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিষয় আসে যখন বিতর্ক তৈরি করে, সেই বিতর্কগুলোকে কিভাবে দেখেন আপনি? আসলে কি, সব কিছুরই যখন আপনি একটা কাজ করবেন, সব কিছুরই একটা সমালোচনা আলোচনা থাকবেই। আপনার লাইফের কোন কোন বিতর্ক আপনাকে আরো শক্তি দিয়েছে? শুধুমাত্র এই রাজনীতিতে আসছি এই একটা কারণের জন্য, যে কি চাও, মেয়ে রাজনীতি করে, মেয়ে খারাপ হয়ে গেছে, মেয়ে নষ্ট হয়ে গেছে। আমি এই কারণটার জন্য আসলে বেসিক্যালি এই যে আমার জীবনে রাজনীতিতে আসা, যে না, আমি প্রমাণ করে দেব। রাজনীতির পার্টটা শুরু হলো কি করে? রাজনীতির মাঠে পা দিলেন কিভাবে? আমি যখন ক্লাস 8-এ পড়ি, ও মাই গড, তাই? তখন থেকেই আমি ছাত্রলীগের প্রতি, আর আমার বাবার আমি একমাত্র সন্তান, আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতো, আর আমার জীবনের নায়ক বলতেই আমার বাবা। এবং আমার আব্বুর মুখে আমি শুনছি বঙ্গবন্ধুর গল্প, শেখ হাসিনার গল্প। আমি ওই শুনতে শুনতেই বড় হয়েছি। আমার একটা ভালো লাগা জননেত্রী শেখ হাসিনার প্রতি, বঙ্গবন্ধু শেখ মুজিব যখন মারা গেছে, আমি যখন ওই গল্পটা শুনছি যে শিশু রাসেলকে পাখির মতো উড়ায় মেরে ফেলছে, তখন আমার এত কষ্ট লাগতো, কান্না আসতো। আমার ওই সময় থেকে চিন্তা যে আমি কিছু একটা করব। এবং আমার ওই টাইম থেকেই, ক্লাস 8 থেকে আমি রাজনীতি করি। পরবর্তীতে যখন আমি ইলেকশন করি রাজেন্দ্র কলেজে, আমাদের 2003 সালে রাজেন্দ্র কলেজে ছাত্র সংসদ নামে একটা রুকসু নির্বাচন যেটা হয়, ওটাই আমাকে, তখন কিন্তু বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায়। কলেজ লাইফে যখন ছাত্র রাজনীতির সাথে যুক্ত হলেন, তখন বন্ধুরা আপনাকে এড়িয়ে চলতো না যে ওরে বাপে রাজনীতি করে? মানে বন্ধুরা ওই খারাপ মেয়ে। এবং এই রাজনীতিতে আমার ফ্যামিলির বাবা মা আমাকে কিন্তু মানে সাপোর্ট দেয়নি। বাবা মা সাপোর্ট করেনি? এবং এই রাজনীতির জন্য আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি কিন্তু, আমার বাবা আমার সাথে 5 বছর কথা বলেনি। আচ্ছা। এত বঞ্চিত হয়েছি। আমার বাবা মা খারাপ বলছে, শ্বশুর শাশুড়ি খারাপ বলছে, আমার আত্মীয় স্বজনরা আমার সাথে কথা বলে নাই। যতটুকুন এই রাজনীতির জন্য আমি কান্না করছি, আমি যখন আমাকে যখন অনেকেই প্রশ্ন করে, কথা বলে, তখন আমি বলছি যে যুদ্ধের সময় তো যারা ইজ্জত হারাইছিল, তখন তাদের নাম দিছিলেন বীরঙ্গনা। কিন্তু আমরা এই স্বাধীনতার পরবর্তীতেও যেহেতু ছাত্রলীগ করছি, আমরা তো ইজ্জত না দিয়েও আমাদের সবাই বলে যে আমরা ইজ্জতহীন, আমরা বাজে চরিত্রে, তাহলে আজকে আমাদের নাম দিয়ে যাবেন। এই কথাটা আমি সবসময় বলি। আর রাজনীতিতে কোনো কিছুর ব্যাখ্যা করেছেন তো আপনি হেরে যাচ্ছেন কেন? আমি আমার নিজেকে মনে করি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত ক্ষুদ্র কর্মী। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু যতদিন আছে আমি এই রাজনীতিতেই থাকবো। আর এই রাজনীতিটা করে আমি এই রাজনীতিটিকে এমনভাবে মানুষের সামনে পরিচয় করাতে চাই যে না, মেয়েরাও পারে রাজনীতি করি। আপনার মতো করে গুছাইতে হবে, রাজনীতিতে আপন বলে কেউ নাই। তাহলে এই যে দলীয় বিষয় থাকে, সাংগঠনিক বিষয় থাকে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়, দল একসাথে কাজ করতে হয়, সেখানে কিভাবে আসলে নিজেকে মেলে ধরার সুযোগ থাকে? মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, এরকম আদারওয়াইজ অনেক সংগঠন থাকে। কিন্তু আমি সব সময় চিন্তা করি যে ব্যতিক্রম কিছু করব। যেমন ধরেন, ওই আমাদের জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে তারেক সাইদ নামের লোকটা বাজে কথা বলছিল, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি ওনার নামে মামলা দিয়েছিল, আমাদের ফরিদপুর আদালতেই কিন্তু ওনাকে আনা হয়েছিল। ওখানে আপনি আমার ভূমিকা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আমি কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে
ওই স্যান্ডেল নিয়ে, ডিম নিয়ে, ইট নিয়ে আমি কিন্তু ছুঁড়ে মারছি। কেন মারছি? আমার কিন্তু এই মনের থেকে বঙ্গবন্ধু আমার আদর্শ। জননেত্রী শেখ হাসিনাকে একজন বাজে কথা বলবে, ওনার তো মানে আমার ফরিদপুরে গেছে, আমার কি করা উচিত? জননেত্রী শেখ হাসিনাকে লাগবে না, ওর বিচার আমরাই করতে পারি। এবং ওর দেখতে হবে যে আমাদের নেত্রীকে নিয়ে বাজে কথা বলছে, এটা তো ওনার অবশ্যই মানে হয় না। ওখানে কিন্তু আমরা কি করছি, যুব মহিলা লীগ স্ট্রং ভূমিকায় ছিলাম এবং আমরা স্লোগানে মুখরিত করছি। দ্বিতীয়ত কথা, ফরিদপুর জেলা যুব মহিলা লীগ 28 বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু তখন কিন্তু আহ্বায়ক আমি ছিলাম না, অন্য একজন ছিল। আমি যখন আহ্বায়ক হই, আমি আহ্বায়ক হওয়ার পর চিন্তা করছি যে ফরিদপুরে এই পরিবর্তনটা কি 28 বছর পরে হয়েছে? জি, 28 বছর পরে আমি ফরিদপুর জেলা যুব মহিলা লীগে হাল ধরার পরে আমি কি করছি, আমি চিন্তা করছি যে আমি থাকবো না, আমরা থাকবো। অতীতে ফরিদপুরের কোনোদিনও মহিলার মানে তারা একসাথে কোনো কিছু করতো না। তারপর যুব মহিলা লীগ নামে একটা স্লোগান আছে, যুব মহিলা লীগ, নেতা আমাদের শেখ মুজিব, এই জিনিসটাও দিতে পারতো না। কোনোদিনও কোনো ব্যানারে, কোনো জাতীয় প্রোগ্রামে, হরতাল কিংবা কোনো অবরোধে তাদের কোনো কর্মকাণ্ড ছিল না। কিন্তু এই যে আমাদের আহ্বায়ক কমিটি হওয়ার পরে আমি এটুক শিখাইতে পারছি, আমি নিজেকে মনে করি যে আমি একজন সাকসেস মানুষ। কেন মানুষ? আপনি কি ওনার মধ্যে 28 বছর বা 38 বছর এরকম থাকতে চান, নাকি আসলে পরিবর্তন চান? আপনি পরিবর্তন চাই, কেন পরিবর্তন নতুন চান? নেতৃত্ব চাই। আপনি বললেন যে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি আপনাকে রাজনীতির মাঠে আসার জন্য অনুপ্রাণিত করেনি, বরং হচ্ছে পিছিয়ে রাখতে চেয়েছে। সেখানে আপনার স্বামী বা হাজব্যান্ড আপনাকে কতটা সহযোগিতা করেছে? আমার জীবনের আমার হাজবেন্ড যদি আজকে আমাকে আমার পাশে না থাকতো, আমাকে যদি উৎসাহ না দিত, আমি কখনোই আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। ওর প্রতি আমি গ্রেটফুল। রাব্বুল আলামিন আমাকে একটা ভালো স্বামী দিয়েছিল, বন্ধুর মতো, যে আমার হাতটা ধরার জন্য আজকে আমি অনেকখানি কাজ করতে পারি। কখনো কখনো মনে হয় যে রাজনীতি করার জন্য পরিবার বঞ্চিত হচ্ছে? পরিবার বঞ্চিত হচ্ছে মনে হয় অনেক সময়, কিন্তু হয় কি, একটা সময় রেখে দিতে হয়। একটা মানুষ চাকরি করে না, একটা মানুষ চাকরি করলে তার কিন্তু কি হয়, চাকরি আর রাজনীতি তো এক জিনিস না। রাজনীতির মধ্যে বসবাস আর চাকরি হচ্ছে করা। রাজনীতির ভিতর বসবাস, ওটা আসলে আপনি যা কিছু করতে যাবেন, যা কিছুই করবেন, সবকিছু একটা স্যাক্রিফাইস, একটু তো স্যাক্রিফাইস কাউকে না কাউকে করতে হবে। আর যদি আপনাকে আগাইতে হয়, যদি আপনি চিন্তা করেন যে আপনি কিছু করবেন, তাহলে তো আপনাকে একটু বঞ্চিত। ওটা আসলে সবার জন্য যদি আপনি কিছু উজাড় করে দিতে যান, তাহলে তো নিজের 2-1 জন মানুষের জন্য ওই বঞ্চিত আসলে বঞ্চিত না। মুজিবের কোন আদর্শটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই বাংলাদেশের জন্য আপনার মনে হয়? মুজিব আদর্শের সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন যে ওই যে আমার 13 কোটি, আমার যে 3 কোটি কম্বল, যে আমারটা কোথায়, সবাই তো সততাটা উনি সবসময় বলতো যে সততা নিয়ে থাকতে হবে। আর এই জিনিসটাই আমাদের ভিতর থেকে আস্তে আস্তে হারায় যাচ্ছে। আর এই আমাদের ভিতর থেকে মানে কাদের ভিতর থেকে? মানে নাগরিকের ভিতর থেকে, না রাজনীতিবিদদের ভিতর থেকে, নাকি মুজিব আদর্শে বিশ্বাসী যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে থেকে? সমস্ত বাংলাদেশের প্রেক্ষাপটের আমাদের নাগরিকদের ভিতর থেকেই হারায় যাচ্ছে। এর ভিতর আমিও বাইরে না, বা রাজনীতিবিদরাও বাইরে না। আসলে সবারই আমাদের সামগ্রিকভাবে চিন্তা করতে হবে যে মুজিব আদর্শ বুকে নিছি, আমি একা তো আমার মুজিব আদর্শ বুকে নিলে হবে না। মুজিব তার বই পড়তে হবে, তার সমস্ত কিছুকে জানতে হবে, মুজিব কি চাইছে, কেন করছে, যে কার জন্য করছে। সেজন্য তো আসলে শেখ মুজিবকে নিয়ে চর্চাটাও দরকার, জানাটাও দরকার। সেই জানার জন্য যে চর্চা দরকার, আপনার কি মনে হয় যে নেতা নেতৃত্বের মধ্যে সেই চর্চার প্রবণতাটা রয়েছে? এটা নাই, কম, খুব কম। কিন্তু বারংবার কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা বলেন, সব সময় ওনার যে কথাগুলা, ওটা যদি আমরা ফলো করি, আমাদের বঙ্গবন্ধুর আত্মজীবনী আছে, রোজগার নাম সমস্ত বই যদি আমরা পড়ি, তারপর সংসদে আমাদের বঙ্গবন্ধু, এই সমস্ত যদি পড়ি, আসলে আমার মনে হয় যে বঙ্গবন্ধু যা রেখে গেছে সেই জিনিসটাই যদি আমরা চর্চা করি, আমাদের মুজিব আদর্শের সৈনিকদের আর অন্য কিছু করতে হয় না। আপনি লিখেছেন আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন, তবে নিজেকে কখনো পরাজিত হতে দেবেন না। এই যে শক্তিটা, এই শক্তিটা কিভাবে পাওয়া সম্ভব? এই শক্তিটা পাওয়া সম্ভব প্রথম হচ্ছে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে। প্রথম উনার মতো একজন মানে আমি সত্যি গর্বিত দেশ প্রধানমন্ত্রী, মানবতার মা, ওনাকে কি বলবো, লৌহ মানবী, যে সব কিছু হারাইছে একদিনে, এক সময়ে।
যেটা মানে কল্পনা করা যায় না। কোনো পরিবার কিংবা কোনো জাতির উপরে কিংবা পৃথিবীর কোনো জায়গায় এমন ঘটনা ঘটছে আমার জানা নাই যে সেই মানুষটা, সেই জননেত্রী শেখ হাসিনা একদিনের ওই ঘটনাকে উনি বুকে ধারণ করে কিভাবে উনি ঠিক আছে, কিভাবে উনি আগাইছে, ওইটা হচ্ছে আমার প্রথম শক্তি। যেহেতু আমি ছোটবেলার থেকে ওনাকে ফলো করি। দ্বিতীয় শক্তি আমার উপর দিয়ে যা গেছে এই রাজনীতি করতে, আমার আর হারানোর কিচ্ছু নাই। মানে মন এতবার পরাজয় কি কি ঘটেছে? আমি যখন প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুললাম, কি চাও মেয়ে বেয়াদব, প্রথম কথা মেয়েটা বেয়াদব হয়ে গেছে। একটা সভ্য সুন্দর নরম মেয়ে থেকে বেয়াদব হয়ে গেলাম। প্রথম ঘটনাটা বলি আপনাকে, আমার ছোট বোন, আমি তখন স্কুলে পড়ি, আমার ভাই নাই কিন্তু আমি কিন্তু একমাত্র সন্তান বাবা মার। আমার ছোট বোন স্কুল থেকে এসে বললো, চাচতো বোন বললো, আপু রাস্তা দিয়ে হেঁটে যাই। আমাদের সময়টা ইপটিজিং ছিল, আপনাকে বলে আমার 99, 98, 96-এর গল্প করছি, এখন তো ইপটিজিং নাই। তো যখন আমার বোন এসে বললো যে একটা মুরব্বী কিসিমের লোক রাস্তা দিয়ে আমি যখন আসি তখন খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বললাম কি বলে শুনলাম, খুব খারাপ লাগলো। আমি বললাম ঠিক আছে, কালকে তুই যাবি, আমি তোর সাথে যাব। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সেম ওই ভদ্রলোক তার বুঝে নাই যে ওর সাথে কেউ আছে, অনেকগুলা বাজে কথা বললো। বলার পরে আমি বললাম, আমি ধরলাম, আমি বললাম নে তুই পিটা। এটা হচ্ছে আমার এলাকায় শুরু হলো। পরবর্তীতে তারপরের দিনই নাম হয়ে গেল কি, মেয়ে একদম নষ্ট হয়ে গেছে একেবারে। হ্যাঁ, কিন্তু কেন করলাম এটা কিন্তু কেউ শুনতে চাইলো না। এই যে আমার শুরু হলো, এই যে কিন্তু মানে পরাজয়। আমি প্রথমেই বুঝলাম যে আশ্চর্য, আমি আপনাকে আমি একটা খারাপ জিনিসের প্রতিবাদ করলাম আর আমি খারাপ হয়ে গেলাম, আমার এলাকায় খারাপ বলতেছে। দ্বিতীয় কথা, এই রাজনীতি করি, ছাত্রলীগ যেহেতু ইলেকশন করলাম, এখন কি চাও সাজুগুজু করে বেরিয়ে একটু তারুণ্যের সময় একটু তো সাজ, এই যে মেয়ে যাইতেছে খারাপ কাজ করতে, আশ্চর্য ব্যাপার। তারপরের ধাপে শুনি আমি নাকি, আমি ফরিদপুরে আছি, আমি বাসায় আছি, শুনলাম আমি নাকি কারোর সাথে ঘুরতে গেছি কক্সবাজার। এইরকম পড়া যায়। এবং আমি যে মেয়ে মানুষ, আমি যে উঠতেছি, নারী বলে সব সময় এক ধরনের প্রতিহিংসার শিকার হয়েছেন বিভিন্ন ভাবে। আমি একটু আপনার এই পোস্টটাতে আসতে চাই যে মেধার ভিত্তিতে রাজনীতি হওয়া উচিত, পরিবারতন্ত্রের রাজনীতি সমাজের স্বার্থে কাজ করতে পারে না। এই যে উপলব্ধি, এই ধরনের স্ট্যাটাস দেওয়ার পরে দলীয় ফোরামে বিভিন্ন প্রবলেমের মুখে পড়তে হয় কিনা? আমি তো সবসময় মানে কি বলবো আপনাকে, আমার সম্পর্কে সবারই যেমন একটা থাকে যে খুবই জাদ্রেল, মানে একটা নেগেটিভ সবসময়। আমার শত্রু অনেক। শক্ত সময় শক্ত পথ হেঁটে আসতে হয়েছে, সেখানে দলীয় নেতৃত্ব যারা ছিলেন তারা কিভাবে আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে? নাকি বন্ধুর ছিল, নাকি হাতটা আসলে কেউ খুবই বন্ধুর ছিল, উঠতে গেলে খুবই সমস্যা। আর আমি এটাই বুঝতাম না যে কেন এত উঠতে সমস্যা, যে আমি যদি আজকে আমি চাই আমার হাত দিয়ে আরো কয়েকজন মানুষ উঠুক, আমি নেতা তৈরি করি, কিন্তু আমি কখনো এমন বন্ধুর হাত আমার হাজবেন্ড ছাড়া আমি কাউকেই পাইনি। ওই সফলতার জায়গাটা পান নাই। কিন্তু শেষ করবো আমরা এই আলোচনা যদি আপনার এই কথা দিয়েই করি যে সত্যিকার নেতা হওয়া মানে অন্যদের সফল হওয়ার পথ করে দেওয়া এবং তাদের সফল হতে দেখা, সেইটা আপনার স্ট্যাটাস না মনের বিশ্বাস? মনের বিশ্বাস। সংসদ নির্বাচনের মতো জায়গায় আসবেন, সেই স্বপ্ন তো দেখেন নিশ্চয়ই। দেশের জন্য কি করতে চান? দেশের জন্য ভাবনাটা কি? প্রথমে দেশের জন্য করতে চাই। আমি নারী, যেহেতু প্রথমে আমার নারী নেতৃত্ব, আমার নারীদের জন্য, নারীরা উদ্যোক্তা আছে, আপনি জানেন নারী উদ্যোক্তা আছে, এবং তারা কিছু পণ্য আছে যে পণ্যগুলো নিজেরাই তৈরি করে। আমাদের বাংলাদেশে এই হয়নি, নারীদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য প্রত্যেকটা জেলায় জেলায় এক একটা দরকার, ওই উৎপাদিত পণ্য যে বিক্রি করবে বিপণন কেন্দ্র থাকা দরকার, বাজারে চেন দরকার। জি, এটা নারীদের জন্য করা খুব জরুরি। মানে উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদের পাশে আপনি দাঁড়াতে চান। দলের মধ্যে কোন প্র্যাকটিসটা আপনি করতে চান এখন কিন্তু করা হয়ে ওঠে না? খুব চাই, সিনিয়র মেনটেন করতে হবে, সিনিয়রদের যেমন সম্মান করতে হবে, জুনিয়রদেরকেও ভালোবাসতে হবে, এবং মেয়েদের এখনো বুঝাইতে চাই যে মহিলাদের যে আগায় আসতে হবে। সমালোচনা আমরা না করে আমরা নিজেরা হাতে হাত ধরে আমরা এমন কাজ করি যে আমরা একটা শক্তিশালী অংশ হয়ে থাকবো। এই অংশটা নিয়ে কথা বলতে চাই। বাস্তবে রাজনীতি অনেক তথ্য লুকিয়ে রাখে। রাজনীতিতে মধ্যপন্থা বলে কিছু নেই, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারের রাজ্য স্থায়ী হয়, সুবিচারকের কোনো বন্ধুর দরকার হয় না। এই উপলব্ধি
কেন আসলো? রাজনীতি যেহেতু করি, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। রাজনীতির পথটা খুবই জটিল, কোনো বন্ধুর পথ না। রাজনীতি আপনার কি মনে হয় সুবিচারের জায়গাটা অনেকটা হালকা আমাদের প্র্যাকটিসের মধ্যে সমাজে? হ্যাঁ, আপনি আমার নেতা, আপনাকে আমার দুঃখ কষ্ট বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। আমি যদি নেতা হই, আমাকে বুঝতে হবে কে আমাদের এই দলের জন্য যোগ্য এবং তাকে কি প্ল্যাটফর্মটা দিতে হবে, কেন দেওয়া উচিত। এই জিনিসগুলো আমাদের খুব প্র্যাকটিসটা খুব দরকার। আপনার কাছে মনে হয় যে কেন্দ্রীয় নেতাদের সাথে তৃণমূলের নেতাদের এক ধরনের গ্যাপ আছে, সেই গ্যাপের জায়গার কারণেই আসলে দেশ আরো এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা কম? এক্স্যাক্টলি, এই জিনিসটাই যে এমন হতে হবে যে কেন্দ্রীয় এবং তৃণমূল তাদের সাথে একটা খুব অনেক বন্ধু না হোক, একটা আপনার মান্থলি একটা আপনি তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করেন, কোঅপারেট করেন, তাদের সাথে তাদের কি বলার আছে, তাদের কি চাওয়ার আছে, কথাগুলো শুনলে কি হইতেছে, আপনি নিজেই যে ডিসিশন নেবেন তা তো না। আপনার 10 জনের সাথে কথা বলে আপনার নেতার সাথেও আপনার তৃণমূলের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল, প্রান্তিকের সাথেও আপনার একটা যাতায়াত হয়ে গেল। এতে আপনি জনসাধারণের নেতা হলেন, জনসাধারণ আপনার দ্বারা উপকৃত হলো। এই হচ্ছে আসল। আর একজন রাজনীতিবিদ হিসেবে আপনার সর্বোচ্চ স্বপ্নটা কি? আমার সর্বোচ্চ স্বপ্ন হচ্ছে আমি একদম আমার শেষ রক্তবিন্দু যতটুকু মানে আছে, আমি সেই শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে থাকতে চাই এবং ধারাবাহিকভাবে আমি ফরিদপুরে, যেহেতু আমার বাড়ি, আমি ধারাবাহিকভাবে ফরিদপুরের নেতৃত্ব দিতে চাই এবং মানুষের একদম খুব কাছাকাছি যায় আমি একেবারে মানুষের সমস্যা সব কিছু মেটানোর জন্য আমি পাশাপাশি থাকতে চাই। আর প্রতিবন্ধীদের জন্য আমার খুব সফট কর্নার, প্রতিবন্ধীদের জন্য আমার এমন কিছু করতে চাই যেটা আমি একদম মানে প্রতিবন্ধীদের মন থেকে আপনি কিছু করতে চান প্রতিবন্ধী যারা আমি খুব আছে দুর্বল প্রতিবন্ধীদের প্রতি। আমরা অনুষ্ঠান শেষ করব। আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে আপনার ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়, যথেষ্ট, এবং লোকালি তো এক ধরনের ফলোয়ার আপনার আছে। আপনার ফলোয়ার, আপনার ভক্ত, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? বলতে চাই, প্রথমেই আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার মনের মতো করে আমি আমার জায়গায় যাইতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার পাশে থাকে। এবং সবাইকে বলতে চাই, রাজনীতি করতে আমরা যদি নারীরা যদি রাজনীতি করি তাহলে দেশের উন্নতি হবে। আমাদের সবাইকে এই সময় হাল ধরতে হবে। সেই রাজনীতিটা কি সুস্থ রাজনীতি? জি, সুস্থ রাজনীতি। সুস্থ রাজনীতির সংজ্ঞা আপনার কাছে? প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সাংগঠনিকভাবে আসব। তারপর আমাদের জননেত্রী শেখ হাসিনার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, যত স্মার্ট বাংলাদেশ গড়তে চায়, যা ওনার কার্যক্রম আছে, আমরা তার সাথে সাবলীলভাবে সবাই আমরা অংশগ্রহণ করব। সেগুলোকে নিয়ে আপনারাও কাজ করতে চান, এগিয়ে যেতে চান, বাংলাদেশকে এগিয়ে নিতে চান। নিশ্চয়ই আপনার স্বপ্ন পূরণ হোক। কথা হয়তো আরো অনেক বলা যেত, কিন্তু সময়ের একটা স্বল্পতা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মেহেবী আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আবারও আগামী পর্বে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন নিশ্চয়ই।